বেশ কদিন ধরেই কিন্তু একটি খবর আমাদের সবার নজরে আসছে, তাই না? যুক্তরাজ্য অর্থাৎ ইউকের বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিল করছে, বা যারা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছিল তাদের অ্যাপ্লিকেশন স্থগিত করা হচ্ছে। এই তালিকায় পাকিস্তানও আছে। যুক্তরাজ্য কিছু দেশকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছে, তারা সতর্ক হচ্ছে এবং এর উপর ভিত্তি করে ইতিমধ্যে সেখানকার 9টি বিশ্ববিদ্যালয় এই পদক্ষেপ নিয়েছে। এর আগে আমরা গত জুলাই মাসে লন্ডনের মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়েও কথাও দেখেছি যে তারা ঘোষণা দিয়েছিল তারা আর বাংলাদেশি স্টুডেন্টদের ভর্তি নেবে না। শুধু যুক্তরাজ্যই নয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যান্য দেশের ভিসা পাওয়াটাও কিন্তু দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। এর শুরু হয় 2024-এর জুলাই সন্ত্রাসের পর থেকে। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী আমাদের পাসপোর্টের মান কমে গিয়ে তলানিতে ঠেকেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক নামকরা পত্রিকা দ্য ডিপ্লোম্যাট আমাদের পাসপোর্টের মান নিয়ে লিখছে, একে একে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের জন্য বিশ্বের সব দরবার। একটু যদি আগের তথ্য শেয়ার করি, 2024-এর ডিসেম্বরের মাসের তথ্য অনুযায়ী 5,000 শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া অনিশ্চিত হয়ে যায়। জার্মান ভিত্তিক পত্রিকা দ্য মিউনিক আই 2025 সালের জানুয়ারিতে লিখেছে যে ভারতের সাথে যেহেতু আমাদের ভিসা জটিলতা রয়েছে, এ কারণে প্রায় 1500 শিক্ষার্থী ফিনল্যান্ড, রোমানিয়া, চেক রিপাবলিকে যেতে পারছে না। এরা সবাই এসব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন পেয়েছিল। এছাড়া এখন যেহেতু দিল্লিতে গিয়ে ভিসা ফেস করা যাবে না, এই কারণে কি হয়েছে যে আমাদের অনেক শিক্ষার্থীরা সেখানে ইউর অনেক জায়গায় অ্যাপ্লাই করছে না। এদিকে জার্মানির ভিসা সেন্টার আমাদের দেশে আছে এবং আমাদের দেশের প্রচুর শিক্ষার্থী সেখানে অ্যাপ্লাই করেছিল, কিন্তু আমরা যেটা দেখেছি যে জার্মানি প্রায় 80,000-এর মতো অ্যাপ্লিকেশন জার্মান এম্বাসিতে জমা হয়ে পড়ে আছে। তো এই সংকট কাটিয়ে উঠতে ডক্টর ইউনূস ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ জানিয়েছিল যে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা সেন্টার যেন আমাদের দেশে করা হয়। এই বিষয়গুলো অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর ইউনূস সেগুলো জানেন না, তিনি শুধু ক্ষুদ্র ঋণ বুঝেন। তো ইউরোপিয়ান ইউনিয়ন খুব ডিপ্লোম্যাটিক্যালি জবাব দিয়েছিল যে এ ব্যাপারে বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্স যেন দিল্লিতে অবস্থিত ভিসা অফিসারগুলোর সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগ করা হলে এসব দূতাবাস বলে যে ভারতে এসে সশরীরে বাংলাদেশিদের ভিসা ফেস করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শুধু এখানে একটু বলে রাখি যে শুধুমাত্র বুলগেরিয়া একটু সদয় হয়েছিল। তারা বলে যে বাংলাদেশিরা এখন ভারতে না গিয়ে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে গিয়েও ভিসা আনতে পারে। মজার ব্যাপার হচ্ছে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম 2024-এর অগাস্টের পরে কোনো কারণ না জানিয়ে আমাদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল। সুতরাং বুলগেরিয়ার এই ধরনের সিদ্ধান্ত আমাদের স্টুডেন্টদের কোনো কাজে আসেনি। এদিকে আমেরিকা আমাদের শিক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশন করার সময় নানা ধরনের বিধিনিষেধ দিয়েছে, অ্যাপ্লিকেশন ফি বাড়িয়েছে, যা এখন প্রায় 1 লাখ টাকার কাছাকাছি, এবং সম্প্রতি তারা আরো জানিয়েছে যে তাদের দেশের নিরাপত্তার খাতিরে তারা অনেকের ভিসা বাতিল করবে, যার মধ্যে শিক্ষার্থীরাও থাকবে। আমেরিকা বর্তমানে আমাদের দেশের প্রতি যে মনোভাব পোষণ করে, সেখান থেকে সহজেই আমরা বলতে পারি যে তাদের এই নিয়মের একটা বড় ধরনের শিকার হবে বাংলাদেশি শিক্ষার্থীরা। তো এসব কেন হচ্ছে? এসব হচ্ছে কারণ গত 1.5 বছরে ডক্টর ইউনূস এই জঙ্গিবাদ সরকার যে চেহারা দেখিয়েছে সেগুলো দেখে বিশ্ব ভয় পাচ্ছে। এমনকি তারা নিজেদের শিক্ষার্থীদেরকেও আমাদের দেশে পাঠাতে ভয় পাচ্ছে। আমাদের দেশ থেকে প্রচুর বাচ্চারা উচ্চশিক্ষার জন্য আমেরিকা ও কানাডা যায় বহু আগে থেকেই। কানাডা তার নাগরিকদের ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে, এবং আপনারা হয়তোবা জানেন যে যখন তারা আমাদের দেশে আসার ব্যাপারে সতর্ক হবে, তখন তাদের দেশেও আমাদের যে শিক্ষার্থীরা আছে বা এখান থেকে যারা যেতে চাইবে তাদের উপরও একটা প্রভাব পড়বে। তো একজন মাইগ্রেন্ট এক্সপার্টের মতে পশ্চিমা দেশগুলো বাংলাদেশে ইসলামিজমের যে উত্থান দেখছে সেটার প্রতি তারা কনসার্ন হচ্ছে,
এই কারণে তারা আমাদের দেশের শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে না। একটু চিন্তা করে দেখুন তো যে অনেক স্বপ্ন নিয়ে যারা পড়তে যেতে চায় তাদের দরজাটা বিশ্ব দরবারে কিরকম বন্ধ হয়ে যাচ্ছে। এই তো গেল বহির্বিশ্বে আমাদের শিক্ষার্থীদের অবস্থা। দেশের ভিতরে কি হচ্ছে একটু দেখি। সেদিন আমি একটু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেদিন দুপুরে আমি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম এক মেয়ে পুলিশের সাথে দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। তাকে দেখে আই এম সরি টু সে, বাট তাকে দেখে আমার মনে হচ্ছে যে বাসায় পানিটা পর্যন্ত ঢেলে খায় না। সপ্তাহের মাঝখানের একটা দিন ভাবছি এই মেয়েটা পড়াশোনা করে না। এরকম আরো অনেক কিশোর কিশোরীকে আপনি এখন রাস্তাঘাটে ট্রাফিক কন্ট্রোল করতে দেখবেন। এখন এগুলো এরা কেন করছে? যখন তাদের শিক্ষাঙ্গনে থাকার কথা, যখন তাদের পড়াশোনা করার কথা, তারা কেন রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করছে? কদিন পর পর দেশের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে কোন্দলের খবর আমরা দেখছি। কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এখন শিক্ষক শিক্ষার্থীর যে একটা স্বাভাবিক সম্পর্ক সেটি আর নেই। বাবা মার পরে শিক্ষকের অবস্থান, এটি এখন একটা পাগলের প্রলাপ। এখন শিক্ষার্থীরা ঝাঁপিয়ে পড়ে শিক্ষকের উপর যখন তখন। প্রশ্নপত্র কমন না আসলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে, তারা তাদের শ্রেণী শিক্ষকের ফাঁসি চায়। মোট কথা 2024 অগাস্টের পরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়াশোনার স্বাভাবিক ব্যাপারটি তো হারিয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ যে ব্যাপারটি ঘটেছে তা হচ্ছে এখন যে কোনো বয়সী শিক্ষার্থীরা মনে করছে তারাই সবকিছু হত্যাকর্তা, দেশের হত্যাকর্তা, তারা এখন যা কিছু তাই করতে পারে। এই তো গেল একটা দিক। এদিকে শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দল করার কারণে হাজার হাজার শিক্ষার্থী তাদের মৌলিক চাহিদা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন প্রাইভেট এবং পাবলিক কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে তাদের এক্সপেল করা হয়েছে, তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, আবাসিক হল থেকে বের করে দেওয়া হয়েছে। এর কারণটা কি? কারণটা হলো তারা ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থক অথবা কর্মী। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে 2024 অগস্ট থেকে 25 এপ্রিল পর্যন্ত 10,000-এর বেশি শিক্ষার্থীকে যথাযথ প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে, 5,000-এর বেশি শিক্ষার্থীকে বিশ্বাসযোগ্য তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে এবং 2 লাখের বেশি শিক্ষার্থীকে কেবলমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে জড়িত আছে এই কারণ দেখিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনেকে পালিয়ে আছেন, অনেকে এখনো জেলে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী বিবিসি বাংলাকে কি বলেছে শুনুন। ধরেন আমি অপরাধী কিংবা বুঝলাম যে আমার একটা শাস্তি হয়েছে, যদি এরকমটাও হতো তাহলেও এই লম্বা সময় সেটা আমার নষ্ট হতো না। আমার তো বয়স আটকে নেই, আমি তো অনার্স শেষ করতে পারছি না। আমি কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শুরু করার অপেক্ষায় থাকবো নাকি নতুন কোনো জায়গায় অ্যাডমিশন নেব, কিছুই বুঝতে পারছি না। ছাত্রীটি এই কথা বিবিসিকে বলছিল। এখন আমাদের সংবিধানে শিক্ষার অধিকার সংরক্ষিত, কিন্তু বর্তমান বাংলাদেশে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে। আপনারা যদি একটু মনে করে দেখেন যে একটু যদি আপনারা নিজেদের দিকেই তাকান যে একটি পরিবার একজন সন্তানকে কত না কষ্ট করে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠান, মানে তাদের যখন শিক্ষা বন্ধ হয়ে যায় তখন সে পরিবারটির উপর দিয়ে কি যায় এবং সেই ছাত্রটি বা সেই শিক্ষার্থীটির উপর দিয়ে কি যায়। আমরা অনেক পরিবারের কথা জানি যারা নিজের শেষ সম্বলটুকু বিক্রি করে বাচ্চাটাকে একটা বড় প্রতিষ্ঠানে পাঠায়, বাচ্চাটা মানুষ হবে, পরিবারের নাম উজ্জ্বল করবে, পরিবারের অর্থনৈতিক দায়িত্ব নেবে। এই অন্যায় কি মেনে নেওয়া যায়? আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী এই একটি ইস্যুই কিন্তু ডক্টর ইউনূসকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য যথেষ্ট। তো সবকিছু মিলিয়ে ব্যাপারটা বেশ ভয়াবহ। দেশের শিক্ষা কেন্দ্রগুলোর অবস্থা, বহির্বিশ্বে উচ্চশিক্ষায় বাধা, সবকিছু মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের যে মানসিকতাটা এখন হচ্ছে, আমি জানি না বা আমরা জানি না আমাদের পরবর্তী প্রজন্ম আসলে কয়েকটি প্রজন্ম ঠিক কেমন হবে। অন্তঃসার শূন্য, বিবেক বুদ্ধিহীন এক
প্রজন্মই কি আমরা আস্তে আস্তে তৈরি করছি? এখন আপনারা খুব ভালো করে জানেন এই সবকিছুই শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশার জন্ম দেয়, এবং ঠিক এই মোক্ষম সময়টাকেই তারা ব্যবহার করে জঙ্গি গোষ্ঠীগুলো, যারা বহুদিন থেকে বিভিন্ন দেশে বিভিন্নভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন যুবককে, বিভিন্ন তরুণকে রিক্রুট করে আসছে। পাকিস্তানের বিখ্যাত ডন পত্রিকার নিউজটা যদি আপনারা পড়ে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে আমরা ইতিমধ্যে সেদিকেই হাঁটছি। একটি হতাশাগ্রস্ত প্রজন্মকে খুব সহজেই এই পথে নিয়ে যাওয়া সম্ভব, তাই না? আগামীকাল 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তান শাসক গোষ্ঠী জাতিকে মেধাশূন্য করতে এদেশের কিছু কোলাবোরেটর নিয়ে তৈরি করেছিল আলবদর বাহিনী। তারা বেশ সফল হয়েছিল। জাতিকে মেধাশূন্য করার এক ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে বর্তমানে আমরা আবার যাচ্ছি। এবার জাতিকে মেধাশূন্য করার প্রক্রিয়াটি শুরু হয়েছে একেবারে শেকড় থেকে, এবং যে সুচতুরতার সাথে এই কাজটি এ সরকার করছে, এ থেকে আমাদের উত্তরানোর পথটা কত দীর্ঘ তা কেবল আমাদের সময়েই বলে দিবে।